তুমি রিয়াদ, রাইট? তা আমি বললাম যে জি ভাইয়া, গানটা খুবই চমৎকার গেয়েছো, খুবই সুন্দর গেয়েছো, অসাধারণ গেয়েছো। এভাবে শাসনও করেন, আবার যে আদরও দেন, যে ভালোবাসা দেন, সেটা আসলে অন্যরকম। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনায়। ঈদ মুবারক ভিউয়ার্স। কোরবানির ঈদে জম্পেশ খাওয়া দাওয়া, ঘোরাঘুরির পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম থাকে গান, আড্ডা এবং সিনেমা। আর আজ এই গানের জগতের তারকাদের নিয়ে কালের কণ্ঠের বিশেষ আয়োজন সুরের তারায় আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী রিয়াদ। কথা বলবো তার সঙ্গে। ঈদ মুবারক, কেমন আছেন? ঈদ মুবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো। ঈদ কেমন কাটছে? ঈদ আলহামদুলিল্লাহ খুব, মাশাআল্লাহ খুব ভালো, এবং প্রতিনিয়ত ঈদের, বিশেষ করে কোরবানি ঈদটা সবসময় ভালো যায়। তো এবারও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। পরিবার নিয়ে নিশ্চয়ই? ডেফিনেটলি পরিবার নিয়ে। একটু জানতে চাই যে গানের ব্যস্ততা কেমন? গানের মানুষ, গানের ব্যস্ততা সবসময় থাকে, তো সবসময় থাকবেই। তো এখন ঈদের সময় তো তো বর্তমানে ব্যস্ততাটা দেখাচ্ছে না, বাট সবসময় আছে এবং থাকবেই। ওকে, আপনার যে গানটা আমাদের মধ্যে সবার আগে সাড়া ফেলেছিল, ঈশ্বর, তো এই গানটার কথা একটু জানতে চাই যে এই গানটা না করা হলে আজকের যে রিয়াদ, সে তাকে কি আমরা পেতাম? কি মনে হয়? আমার মনে হয় অবশ্যই আমি এটা স্বীকার করি যে ঈশ্বর গানটার জন্যই আজকে আমি, আমার এই পরিচিতি, এবং আমাকে সবাই এতটা ভালোবাসা দিয়েছে। তো আমার মনে হয় না যে ঈশ্বর গান ছাড়া অন্য কোনো গান হলে, ভবিষ্যতেও জানি না, হতেও পারতো বা নাও হতে পারতো, তবে ঈশ্বর আমাকে একটা নতুন রূপ দিয়েছে, নতুন একটা পরিচিতি দিয়েছে, যেটা অবশ্যই ঈশ্বরের মাধ্যমেই আসছে, ঈশ্বর গানটার মাধ্যমে। একটু যদি এটার আগের ঘটনা একটু জানতে চাই যে এই গানটার সাথে সম্পৃক্ত হওয়া কিভাবে আপনার? গানটার সম্পৃক্ততা হচ্ছে, প্রথমত এই গানটা সম্পূর্ণ আমার কাছে আসেই প্রিন্স মাহমুদ ভাইয়ার হাত ধরে। তো এই গানটার শুরুর আগে প্রিন্স ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, এবং ওনার সাথে আমি, থাকে না গান করার একটা স্বপ্ন, অনেক স্বপ্ন ছিল, যে এরকম একটা ড্রিম ছিল যে তার সাথে আমি একটা গান করব, এবং তার গান শুনে আমি বড় হয়েছি। ভাইয়ের অনেক গান শুনেছি আমি, সেই গানগুলো খুবই পরিচিতি গান, সেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। তো প্রত্যেক আর্টিস্টের একটা ড্রিম থাকে যে এমন কোনো পার্সনের সাথে কাজ করার। তো ঠিক তেমন তো আমারও ছিল। তো এবং আমি ভাইয়াকে প্রায় নক করতাম, মাঝে মধ্যে ঈদের ভিতরে যেমন আমরা শুভেচ্ছা জানাই, তো ঠিক তেমনটা আমি জানাইতাম। এবং একসময় ধরে বসলাম যে ভাইয়া একটা গান কি আমার জন্য করা যায় কিনা। তো ভাই বলতো, করবো, তোর জন্য একদিন করব। তো একদিন করতে করতে হঠাৎ করে একদিন আমার কাছে ফোন আসলো, যেটা কোরবানি ঈদের আগে, ইনফ্যাক্ট 45 ডেজ, রোজার ঈদের পরেই আর কি বলা চলে। তখন আমাকে জানালো, ভাইয়া যে একটা গান আছে, তোকে গানটা করতে হবে। তো আমাকে কিছুই জানানো হয়নি আসলে, কিসের গান বা কোথায় যাচ্ছে। ইনফ্যাক্ট ইট ওয়াজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং স্টোরি, যে আমাকে এই গান সম্বন্ধে আমি কিছুই জানি না, শুধু জানি যে এটা প্রিন্স মাহমুদ ভাই আমাকে গানটা দিয়েছে, আমি করবো। সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, ডেফিনেটলি আমাকে করতেই হবে। অ্যান্ড ফাইনালি গানটার কাজ শুরু হলো। মানে যখন প্লেব্যাক করছিলেন তখনও জানতেন না যে এটা শাকিব খানের জন্য আপনি গাচ্ছেন? নো, এটাও আমার জানা ছিল না। আচ্ছা, ইনফ্যাক্ট সবথেকে ইন্টারেস্টিং হলো যে এই গানটা কমপ্লিট হওয়ার পরে দুটো ভার্সন ছিল, স্লো ভার্সন অ্যান্ড যেটা নর্মাল আমরা ভার্সন। এই গানটা তখন আমি, ঈদের দিন ছিল এই গানটা, যেহেতু ঈদের আগে রিলিজ হয় নাই, গানটা রিলিজ দেওয়া হয়েছে ঈদের দিন মূলত। সো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, যে আমিও জানি না আসলে কি হবে না হবে। আমরা যেমন একটা সারপ্রাইজ পেয়েছি, আপনিও এরকমই একটা সারপ্রাইজ পেয়েছেন। আমি মানে প্রিন্স ভাই আমাকে যখন বলে নাই কথাটা ঈদের আগে, তো কখনো কোনোভাবেই তার মুখ থেকে আমি বের করতে পারি নাই যে আসলে গানটা ভাই কোথায়, কার জন্য আছে গানটা, সময় হলে জানবি, এতটুকু সময় হলে জানবি। এবং ঈদের দিন যখন আমি হচ্ছে, তা আমি মনে মনে, তারপরে ঈদের দিন আমাকে ভাই হঠাৎ করে হল থেকে ফোন দিছে আর কি, শুনছিস? আমি বললাম যে না তো। তখন বিকেল বেলায় গানটা হচ্ছে মূলত চ্যানেলে রিলিজ দেওয়া হয়।
তো যখন দেখলাম যে এটা প্রিয়তম ফিল্মে আর কি গানটা অলরেডি এবং রিলিজ শাকিব হয়ে গেছে, খানের শাকিব সাথে। ভাইয়ের ফিল্মটাতে এই গানটাতে আছে, তো আমি আসলে ওই দিন ছিল আমার সবথেকে বড় উপহার, আচ্ছা। বেস্ট গিফট এভার। এবং যখন দেখলেন যে সবার মুখে মুখে আপনার এই গান, ওই হ্যাঁ। ওই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি, এটা কারণ তো এটা তো সব গায়কের একটা ড্রিম থাকে। ডেফিনেটলি এটা হচ্ছে আমি বললাম না, ঈশ্বর গানটার মাধ্যমে আসলে আমার নতুন জন্ম, সত্যি কথা আমার মিউজিক্যাল ক্যারিয়ার লাইফে নতুন জন্ম। তো এই গানটা যখন আমি সব জায়গায় শুনলাম, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স, এভরিওয়ান সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং এটা এত সুন্দর গান, এত সুন্দর গান, গানটার কাজ হয়েছে বাট গানটা কেউ শোনে নাই, জাস্ট আমি ছাড়া। তো তখন দেখা যাচ্ছে যে গানটা যখন সবার কাছে পরিচিতি পায়, যখন ধীরে ধীরে সবাই গানটা নিয়ে কথা বলা শুরু করে, সবাই ভালো ভালো কমেন্টস করছে, সবাই এত সুন্দর প্রশংসা করছে, এত চমৎকার একটা গান, এমনকি আমি এতটাই বেশি খুশি হয়েছি যখন বলা হয়েছে যে এই গানটার জন্যই ভাই আমরা সিনেমা হলে গেছি, এই গানটার জন্য আমরা সিনেমা হলে অনেকেই গেছি। গেছে, হ্যাঁ, এবং এই গানটার সময় অনেকে কেঁদেছে। রাইট, আমি এটাতে খুবই খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, এবং আমি এক কথায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাইছি যে আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাবো এটা কখনোই প্রত্যাশা করি নাই। আচ্ছা, এই গানটা নিয়ে এত কথা বলছি, যদি এই দুই গান মানে লাইন না শুনি অডিয়েন্স আমাকে বকা দিবে। ঠিক আছে, চেষ্টা করছি। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো নাদ না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। অসাধারণ। শাকিব খানের জন্য গানটা করেছিলেন, তো যখন এই গানটা সুপার ডুপার হিট হলো এবং ফাইনালি আপনি শাকিব খানের সাথে মিট করলেন, আপনাদের কিরকম ওই মুহূর্তটা কেমন ছিল? ভাই আপনাকে কি বলেছেন? ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়, এটা ছিল সিনেপ্লেক্সে স্কেচ টাওয়ারে, সেখানে একটা স্পেশাল স্ক্রিনিং ছিল, ওই দিন মহামান্য উপস্থিত ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি। তো ওনার উপস্থিত আমরা সেদিন আর কি ফার্স্ট ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হলো। তো ওই দিন আমরা সবাই ছিলাম, মোটামুটি প্রিয়তমা টিমের সবাই অল। তো প্রথম ভাইয়ের সাথে দেখা হলো, হঠাৎ করে ভাই এন্ট্রি হলো, আমি জানি তখন সবাই ঘিরে ধরছে ভাইকে যে আসছে যে সুপারস্টার আসছে। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ফাইনালি তার সাথে আমার সরাসরি দেখা হবে আশা করি। তো তখন উনি আসলেন, প্রিন্স ভাইয়ের সাথে হাক করলেন, প্রিন্স ভাইয়ের সাথে কথা বলেন, এবং আমাকে উনি সরাসরি অ্যাপ্রোচ করেন, আমাকে বললেন যে তুমি রিয়াদ, রাইট? তা আমি বললাম যে জি ভাইয়া। তো ওনার সাথে হ্যান্ডশেক হলো, কোলাকুলি হলো, এবং উনি আমাকে তখন বললেন যে তুমি গানটা খুবই চমৎকার গেয়েছো, খুবই সুন্দর গেয়েছো, অসাধারণ গেয়েছো। তো এই কমপ্লিমেন্টটা আমি ওনার কাছ থেকে পেয়েছি, অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার, সত্যি অনেক বড় ব্যাপার। ইনফ্যাক্ট আমার ফার্স্ট প্লেব্যাক ইট ওয়াজ শর, এবং তার সিনেমাতে আমার ফার্স্ট প্লেব্যাক ভাইয়ের সিনেমাতে, এবং তার কাছ থেকেই এই কমপ্লিমেন্টটা পাবো, বিকজ টু হিম আই এম এ নিউ আর্টিস্ট। তো আমি যে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাবো এটা আসলে আশা করা যায় না। এক্স্যাক্টলি, না আপনি ডিজার্ভ করেন এটা। আমরা একটু জানতে চাই যে প্রিন্স মাহমুদ ভাইয়ের সাথে আপনার প্রথম কাজ ছিল এটা ঈশ্বর, এরপর আপনার আরো কিছু কাজ হয়েছে তার সাথে। রাইট, প্রিন্স ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। ঈশ্বরের আগে একটা কাজ ছিল, বাট ওটা আমার সাথে সিঙ্গলি না, এটা ছিল একটা হোল ভেরিয়াস আর্টিস্ট মিলে একটা বিজয়ের গান ছিল, বিজয় নিয়ে বাঁচো গানটার নাম ছিল, 16 ডিসেম্বর। বাট ভাইয়ের সাথে আমার যে কাজটা সলো কাজ সেটা ছিল ফার্স্ট ঈশ্বর, আর সেকেন্ড কাজটা আসলো রাজকুমার ফিল্মে, শাকিব ভাইয়েরই এগেইন নেক্সট ফিল্ম, মাকে নিয়ে গাওয়া একটা গান। একটু যেটা জানতে চাই যে ভাইয়ার সম্পর্কে কি বলবেন, মানে উনি তো বাংলাদেশের সুরকার বলেন বা সঙ্গীত পরিচালক বলেন একজন লিজেন্ড বলা যায়, তাকে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন বা আপনি কিভাবে পেয়েছেন তাকে?
ভাইয়াকে রেসপেক্ট করতে ডিসক্রাইব করতে গেলে আগে শুরুতেই বলতে হবে আগে তার প্রতি অনেক 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 শ্রদ্ধা জানাবো, অনেক রেসপেক্টেবল পার্সন, এবং ওনার মতো একজন মানুষ আসলে হয় না। উনি এতটা মানে ওনার সাথে মেশার পরে উনি যেভাবে শাসনও করেন আবার যে আদরও দেন, যে ভালোবাসা দেন, সেটা আসলে অন্যরকম। মানে ওনার সাথে মিশলে একমাত্র বোঝা যাবে। তো এত বড় লিজেন্ডের সাথে আসলে কাজ করতে পারাটা যেমন সৌভাগ্যের আমার কাছে, প্রত্যেকটা আর্টিস্টেরই জন্যই তাই। কিন্তু উনি যে মায়া, যে ভালোবাসা দিয়ে আসলে কাজ আদায় করে নেন সবার কাছ থেকে, এবং যে ভালোবাসাটা দিয়ে বুঝান যে তুই এটা করবি, এটা করবি, তোর গলায় যাবে, তোর গলায় যাবে, উনি এভরিথিং বুঝেন লাইক দ্যাট। যে এই কারণে উনি অনেক আর্টিস্টের সাথে, বড় বড় আর্টিস্টের সাথে কাজ করেছেন। তো ওনাকে নিয়ে আমি বলবো যে ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং সবসময় কৃতজ্ঞতা স্বীকারই করব। ওনার জন্যই আজকে আমার এই গানটা গাওয়ার সুযোগ হয়েছে। উনি আমাকে গানটা করার সুযোগ করে দিয়েছেন, আমার কাছে গানটা পাঠিয়েছেন। সো থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস আ লট অফ ইউ, অ্যান্ড এটা আসলে বলে শেষ করা যাবে না। বর্তমান সময় যারা গান করছেন, আপনি কার কার গান শোনেন বা মনে হয় যে এরা আপনার কম্পিটিটর বা আপনার সাথে কম্পিটিশনে আছে? তারা কম্পিটিটর তো সবাই, যারাই গান করবে সবাই কম্পিটিটর, কম্পিটিটর নাই কেন? এভরিওয়ান, ইনফ্যাক্ট যারাই আছেন, শুধু যে আমি প্লেব্যাক করছি জন্যই যে আমার প্লেব্যাকের প্রতিদ্বন্দ্বী যারা আছেন, যারা গান করছেন, তারাই যে আমার কম্পিটিটর তা না। এভরিওয়ান ইজ কম্পিটিটর। বাট আমরা আসলে একটা ফ্যামিলি, সবাই একটা ফ্যামিলি, কম্পিটিশন থাকবে, সব ক্ষেত্রেই থাকে, তো এখানেও আছে। এভরিওয়ান, আমার প্রত্যেকের গানই ভালো লাগে, ভালো লাগে না তা না, সবার গান ভালো লাগে। এবার হাবিব ভাইয়াকে আমার খুব পছন্দ, প্রিন্স ভাইয়ের যতগুলো গান আছে প্রায় সবগুলো, যেগুলো জেমস ভাই গেয়েছেন, রুমি ভাই গেয়েছেন, অসংখ্য গান আছে, সবগুলোই আমার পছন্দ। এমনকি ইমরান ভাইয়ের গান আমার ভালো লাগে। এভরিওয়ান। ওকে, আপনার শুধু গায়কের পাশাপাশি আপনি মিউজিক ডিরেকশনও দেন, তো একটু জানতে চাই, যেহেতু এটা সুরের তারা, আমাদের শোয়ের নামই, আমরা সুর নিয়েই কথা বলবো, সুরের বিকৃতি বা যেটা ফিউশন হয়, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে বলবো আসলে আমি গান করি, যখন কোনো গান কম্পোজ করি, যখন কোনো গান আসলে অ্যারেঞ্জমেন্ট করা হয়, তো মাথায় থাকে খুব মানুষকে মেলোডিয়াস কোনো সং দিতে। আর আপনি যেটা বললেন বিকৃতি, মানে কোনো গানকে এমনভাবে ট্রান্সলেট করা যেটা আসলে আই নো যে এটা গান না, বাট মিউজিক্যালি সব কিছু জাস্ট ট্রান্সলেট করা হচ্ছে। তা আমি বলবো যে এটা আমার কাছে পছন্দ না, হয়তো অনেক দর্শকের কাছে খুবই পছন্দ, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে। বাট টু মি আসলে এই ধরনের গানের থেকে আমি প্রেফার করি সবসময় মেলোডিয়াস কোনো সং, যেটা মানুষকে আঁকড়ে ধরে রাখবে, মানুষের গভীরে থাকবে। তো যারা করবে, যারা করছে, যদি এটাই হয় হবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কি সিন্ডিকেট কখনো সম্মুখীন হয়েছেন, বা সিন্ডিকেটে থাকাটা কি জরুরি কিনা আপনার কি মনে হয়? কারণ আপনি যেহেতু শাকিব খানের সাথে শাকিব খানের জন্য এতগুলো প্লেব্যাক করে ফেলেছেন, তো আপনার কাছ থেকে এই প্রশ্নটার উত্তরটা নেওয়া প্রাসঙ্গিক হবে, অনেকে জানতে পারবে এই বিষয়টা। এই বিষয়টা নিয়ে আসলে সিন্ডিকেট বা এটা আসলে বলতে পারবো না আমি, বিকজ ফেস কখনো করি নাই। বাট আপনি যেভাবে জিনিসটা অ্যাকনোলজ করেছেন, অনেক সময় কথা শুনেছেন অনেক কাছ থেকে যে হ্যাঁ আছে বা এরকম আছে, থাকতেও পারে। বাট টু মি আই ডোন্ট নো, বাট অনেস্টলি আসলে আমি বলতে পারবো না। মানে এটা নিয়ে বদার কিনা আপনি? সিন্ডিকেট থাকলে তো ডেফিনেটলি বর্ডার, কেন থাকবে না? আচ্ছা, কিন্তু আমি চাই না সিন্ডিকেট থাকুক, কারণ সবার একটা ফ্রিডম থাকতে হবে, সবার ফ্রিলি কাজ করার অনুভূতি থাকতে হবে। আমি কাউকে হার্ট করব না এবং উনি আমাকে হার্ট করবে না, এটাই মানে আপনার মেধা দিয়ে আপনি আগাবেন। অফকোর্স। এটাই আমার। আপনাকে আমরা স্টেজে ওভাবে পাচ্ছি না কেন? মানে পাবলিক যে স্টেজ শো গুলো হয় বা কনসার্ট হয়, ওখানে আমরা পাচ্ছি না। এটা একটা খুবই সুন্দর প্রশ্ন যে আমাকে কেন স্টেজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি প্রিপারেশন যেরকম থাকে, আমার একটা বঙ্গভবনে একটা প্রোগ্রাম হয়েছে, যত সময় আপনি দেখেছেন হয়তো। বঙ্গভবনের প্রোগ্রামটাতেও এটা আমি আসলে আনএক্সপেক্টেড ছিল, মানে আমি কোনো প্রিপারেশন ছিল না। আমি গান যে লাইভ গেয়েছি এবং যাদের সাথে বাজিয়েছি, যারা বাজিয়েছেন আমার সাথে, তাদের সাথে প্র্যাকটিসটা ছিল আমার অনলি 10 মিনিটস স্যার, অনলি 10 মিনিটস। তারপরে আমি প্রোগ্রামটা করেছি। তো এখানে হচ্ছে কি যে আমি দীর্ঘদিন যাবতই মাঝখানে আর কি একটা ভালো আরেকটা গানের অপেক্ষাই করছিলাম, যে একটা ভালো কোনো একটা গান। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা দেওয়ার পরে তারপর আমি ফাইনালি কনসার্টে নামবো বা ইয়ে করব। বাট আমি জানি দর্শকের অনেক চাহিদা আছে যাতে আমি কনসার্ট করি, যে প্রোগ্রামে যাই। সো আই এম প্রিপারিং মাইসেলফ। ইনশাল্লাহ এই কোরবানিদের পরেই আমাকে সবাই দেখতে পাবে আশা করছি।
ইনশাআল্লাহ আমরা ওয়েট করছি তার জন্য। এই পর্যায়ে আরেকটা প্রিয় গান, আপনার কোন একটা প্রিয় গান শুনবো আমরা? আমার ডেফিনেটলি এখন বর্তমানে প্রিয় গান যদি থাকে সেটা মা। ওকে, আমরা একটু শুনি তাহলে। রাজকুমার ফিল্মের প্রিন্স মাহমুদ ভাইয়ের কথা এবং সুরে মা, এবং এই গানটা শোনার পরে যেমন আমার মা খুব পছন্দ করেন, এটা বলবো যে প্রত্যেক মায়ের জন্য, সবাই এই গানটা, প্রত্যেক সন্তানের জন্য এভরিওয়ান। আমার খুব ইমোশনাল গানটা, এবং এই গানটা আমি করার সময় কেঁদে ফেলছিলাম আর কি, সত্যি সত্যি। আমি এটা একটু গিয়ে শোনাই। অবশ্যই অবশ্যই। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনায়, ত্রিভুবনের জনমের শোধ মায় আমার একটাই। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনায়, ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই। ও মা, মারে, ও মা, মা। বাহ। একটু আপনার ফ্যামিলির কথাও জানতে চাই, যে ইউ হ্যাভ আ লাভলি ফ্যামিলি, তাদের রিয়াকশন কেমন থাকে যখন তারা দেখে যে আপনি এত সাকসেসফুল, এত জনপ্রিয়, একটু জানতে চাই। সবসময় যেই সাকসেসফুল হওয়ার পরে যেই জিনিসটা তার কাছ থেকে পাই, এটা আসলে সব থেকে বেশি পাওয়া। আগের যেটা ছিল সেটা একরকম, বাট এখন সত্যি মানে তাদের কাছ থেকে অনেক 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 সাপোর্ট পাই, অনেক ভালোবাসা পাই। এবং যখন শুনে যে আজকে এখানে, আজকে ওখানে, বা আজকে এখানে যাচ্ছি, আজকে এইটাতে দেখাবে, আজকে ওটাতে দেখাবে, সো এই তাদের ভিতরে এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করে। তো এখন আস্তে আস্তে অবশ্য ধীরে ধীরে একটু কমে গেছে, বিকজ কন্টিনিউ হওয়ার পরে আস্তে আস্তে যেটা হয়। বাট সবসময় শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বার্স না, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে এভরিওয়ান, সবাই অনেক 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 বেশি সাপোর্টিভ এখন, অনেক অনেক। কিন্তু কখনো কি এরকম হয়েছে যে বাবা মার কাছে গান কেন করছেন এটার জন্য বকাঝকা খেতে হয়েছে? একটু শুনতে চাই দুই একটা কথা, ঘটনা। গান নিয়ে তো আসলে কখনোই আমার বাবার উনি আসলে গানকে অপছন্দ করেন, এক কথায়। শুরু থেকেই উনি গানের বিপক্ষে আছেন। ছোটবেলায় এরকম ছিল যে ইত্যাদির জন্য আমাকে একবার করা হয়েছিল ছোটবেলায়। তো তখনও গানের তখন ক্যাসেট ছিল, ক্যাসেটও রেকর্ডিং করে সে সময় পাঠানো হয়েছিল। তো ওইটাও উনি অ্যাকসেপ্ট করেন নাই, আমাকে যখন দেখা হয়েছে আমাকে তখন উনি অ্যাকসেপ্ট করেন নাই। তো আমার বাবা আসলে একটু ধার্মিক সবসময়, এবং আমাকেও সে শিক্ষা দিয়েছে, আমি জানি সব কিছু মিলে, কিন্তু হয় না, মানে ক্যারিয়ার কোন দিক থেকে হয় আসলে এটা বলা খুবই মুশকিল। তো বাট এখন যেটা হয়ে গেছে না, আমার ফ্যামিলি মেম্বার্স এভরিওয়ান, আমার মা সবসময় সাপোর্টিভ ছিলেন, আমার ভাইয়াও সাপোর্টিভ ছিলেন, কিন্তু আমার বাবাই একমাত্র কখনোই সাপোর্ট করতেন না। বাট আস্তে ধীরে এখন যখন হয়ে গেল, মানে এখন হয়ে যায় না যে ছেলে এখন হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, হ্যাঁ, মেনে নিয়েছে, এখন ঠিক আছে তুমি করো, বাট ইন ফিউচারে কি হবে আই ডোন্ট নো। আচ্ছা, একটু যদি আমরা শুনতে চাই যে আপনার তো এখন অসংখ্য ভক্ত, ফ্যান ফলোইং আছে, কোনো পাগলা ভক্তের কি কোনো কাজ আছে যে রাস্তায় বের হয়েছেন পিছন থেকে এসে হাঁক করা, মানে একটু জানতে চাই মজার কি ঘটনা আছে এরকম? মানে পাগলা আসলে সত্যি কথা বলতে যে রাস্তাঘাটেও হয়, আবার এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ফেসবুকে এরকম আছে যে কোনো পোস্ট করলেই দেখা যাচ্ছে যে ওরই আর কি আক্রমণ আগে আসে, বোঝা যায় যে এই সবসময় আমাকে সবসময় নক করে, সবসময় থাকবেই। তো আছে, আমিও এরকম লাস্ট আমার যখন এটা ছিল হচ্ছে কোথায়, এই কাছাকাছি ছিল, মানে ফুড কোর্ট এখানে এই আশপাশেই ছিল, বসুন্ধরাতার ভিতরে আর কি। তো এর মাঝে একবার এরকম হয়েছে যে আমি যাচ্ছি, তো উনি আমাকে চিনতে পারছে। তো প্রথমে থাকে না যে অনেক সময় যে কথা বলতে চায় কিন্তু কথা বলতে একটু শাই ফিল করে, বাট বলবে কিনা অনেকক্ষণ তাকিয়ে থাকে, কারণ আমি বসুন্ধরা সবসময় হাঁটাহাঁটি করি নর্মালি রাতে। তো তখন অনেকেই দেখি যে আমার দিকে বারবার তাকিয়ে থাকে, তো আমি বুঝি যে আসলে ব্যাপারটা কি হতে পারে। তো অনেকে সাহস করে না, অনেকে যখন সাহস করে আসে তখন আমাকে জিজ্ঞেস করে,
ভাইয়া আপনি কি রিয়াদ ভাই? আমি বলি যে হ্যাঁ। না ভাইয়া মানে আমি আপনার ভাইয়া অনেক 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 বড় ফ্যান ভাইয়া, এই সেই। আমি যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, একটা কি ছবি তোলা যাবে? আমি ভাই আমি তো এখন হাঁটতেছি আর কি, এই মুহূর্তে ছবি তুললে পরে কেমন আসবে জিনিসটা? তোমার না ভাইয়া একটা কাইন্ডলি ছবি তুলতে হবে। তো তখন আর কি মানে ছবি টবি তোলার পরে দেখা যাচ্ছে যে ওই আবার আরো কয়েকজনকে সাথে নিয়ে আসছে ছবি তোলার জন্য, মানে পরিচয় করার জন্য। জিনিসটা এরকম একটা জিনিস তৈরি হয় আর কি অনেক সময়। আচ্ছা এটাই তো এনজয় করি ডেফিনেটলি। এবং শপিং এ গেলে পরে হয়, শপিং এ গেলে পরে কখনো দেখি আমি শপিং করছি, হুট করে আমার গানটা প্লে করে দিছে। যেমন যমুনাতে এমনটা হয়েছে, আমি যখন কোনো শোরুমে গেছি, ওখানে যাওয়ার পরে হঠাৎ করে গান প্লে করছে। প্লে করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমি চিনেছি, কোয়াইট ইন্টারেস্টিং থাকে। তো তখন আমাকে এসে আর কি সবাই ইয়েটা করে, আমি থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালো লাগছে কিনা এটাই হচ্ছে আমার সবথেকে বড়, এটাই সবথেকে বড় অর্জন। গানের ক্ষেত্রে আপনার আদর্শ বা ইন্সপিরেশন যদি বলি, সেই জায়গাটা কি আছে? ইন্সপিরেশন আমার গানের ক্ষেত্রে সর্বদাই আমার কাছে একজন, তিনি হচ্ছেন আমাদের পাশের দেশের এআর রহমান স্যার। উনি আমার সব থেকে বড় ইনফ্লুয়েন্সার, বিকজ ছোটবেলায় ওনার অসংখ্য গানের মিউজিক মানে দিলসে, আমি তো 90s এর এইসব গান আমি খুবই শুনছি। চল ছাইয়া ছাইয়া রে মানে আমার ফেভারিট সং ছিল, এবং ওনার মিউজিক শুনে আমি বুঝতে পারতাম যে এটা এআর রহমানের কম্পোজিশন, রাইট। তো ওনার কাছ থেকে আমার মিউজিক কম্পোজিশনে আসা, ওনার কাছ থেকেই ওনার মতো করে ফলো করেই আমি যতটা মিক্স করা, হ্যাঁ এইগুলোর পেছনে আর কি ইয়ে করা। প্লেব্যাক করছেন, প্লেব্যাকের সামনে কি কি কাজ আমরা আপনার থেকে পাবো বা কি ধরনের প্ল্যানিং আছে আপনার একটু জানতে চাই। প্লেব্যাক সবসময় করার অবশ্যই থাকবে, প্লেব্যাক থাকবেই, ডেফিনেটলি ইচ্ছা থাকবেই। এবং সেটা যদি হয় শাকিব ভাইয়ের ফিল্মে, দেয়ার ইজ নো, আমরা চাইও যে শাকিব ভাইয়ের সাথে আপনার আরো কাজ আসুক। হ্যাঁ, এবং আদার্স কাজও যতগুলোই আসবে দেখা যাক। আমি চেষ্টা করছি কি এখন সবসময় যে চিন্তা করি যে কাজ যখন করব তখন এমন কোনো কাজ আমার আসবে যেটা মানুষের হৃদয়ে আবার অ্যাকসেপ্ট করবে, যেমনটা ঈশ্বরের ক্ষেত্রে হয়েছে, যেমন মায়ের ক্ষেত্রে হয়েছে, তেমন থার্ড কোনো সংও মানুষের হৃদয়ে অ্যাকসেপ্ট করবে। তো আমি চাই আমার দর্শকদেরকে যাতে সেই ভালো লাগাটা, সেই ভালোবাসাটা আবার এগেইন তাদের কাছ থেকে প্রায় আমার থার্ড কোনো গানে। তো অবশ্যই প্লেব্যাক চলবে। প্লেব্যাকের পাশাপাশি আমার সিঙ্গেল কিছু গান আছে, সেগুলোও আমি এক এক করে রিলিজ দেবো। তো এই গানগুলোও ডেফিনেটলি খুব ভালো হবে, কিন্তু গান করবো খুব বেছে বেছে, এটাই আর কি আমার সামনের প্ল্যান। আচ্ছা, ভবিষ্যতে মানে আগামী 5 বছর পরে যদি বলিস, তাহলে সেখানে আপনি নিজেকে কিভাবে দেখতে চাইবেন? মানে গায়ক বা সিঙ্গার রিয়াদ, নাকি মিউজিক কম্পোজার বা ডিরেক্টর রিয়াদ হিসেবে? I prefer myself as a musician more than an artist, but মিউজিক কম্পোজিশন আমার কাছে সর্বদাই সবসময় ভালো লাগে। আমি মিউজিক যখন আমি কোনো অ্যারেঞ্জমেন্ট করি, যেমনটা অ্যারেঞ্জমেন্ট ঈশ্বরের ক্ষেত্রে হয়েছে, ঈশ্বরের অ্যারেঞ্জমেন্টটা আমার যখন আমি নিজেই করেছি, তো যেই ভালো লাগাটা, যেই ফ্রিনেসটা কাজ করে অ্যারেঞ্জমেন্টের ভিতরে, এই ভালোবাসাটা আমি সবসময় পাই। তো আই প্রেফার মাইসেলফ টু বি অ্যান কম্পোজার, বাট যেহেতু মানুষ বেশি অ্যাকসেপ্ট করতেছে আবার সিঙ্গিং নিয়ে, অনেকের ভয়েস খুব পছন্দ, সো দুটোই একটু চাপ কি অনুভব করেন? ডেফিনেটলি, মানে একটা হলে হয় কি, মানে শুধুমাত্র সিঙ্গার হলে হয় কি যে কোনো প্রবলেম নাই, কেউ একজন কম্পোজিশন করতেছে, কেউ একজন জাস্ট ইয়ে করতেছে, যাও ভয়েস দিয়ে চলে আসো, ভয়েস দাও, কমপ্লিট। বাট যখন আপনি মিউজিশিয়ান হবেন, যখন অ্যারেঞ্জমেন্ট করার কাজটা হাতে নেবেন, যে এই গানের কাজ অ্যারেঞ্জমেন্ট আপনাকেই করতে হবে, আপনি জানেন কোথায় কোন মিউজিক দিতে হবে, কোথায় কি প্লে করতে হবে, ইটস আপ টু ইউ, টোটাল দায়িত্বটা আসলে পড়ে। তো এটা ভেরি 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 কমপ্লিকেটেড, এবং এটা একটু কষ্ট হলেও যখন এটার কেষ্ট মেলে তখন এই যে ভালো লাগে, যেমনটা ঈশ্বরের ক্ষেত্রে হয়েছে। একদম। মিউজিক নিয়ে বা সঙ্গীত নিয়ে আপনার ড্রিম বা স্বপ্ন কি? সঙ্গীত নিয়ে আমার ড্রিম, আমার সবসময় যে আমি, মানে আপনি অলরেডি অনেকগুলো মানে সম্মাননাও পেয়েছেন এই অল্প দিনের জার্নিতে, যে দ্যাট ইজ গুড ফর ইউ। এই জন্যই জানতে চাচ্ছি যে আপনার লক্ষ্য, মানে হয় না যে একজন শিল্পী হিসেবে একটা লক্ষ্যের আগানো, তো আপনার ওটা কি আছে? আমার লক্ষ্য আসলে আমি শিল্পী হিসেবে যতদিন শিল্পকে চর্চা করতে থাকবো,
ফিউচার তো সবাই বলতে পারে না, বাট আমার ফিউচার অনুসারে আমি যতদিন সম্ভব আমি করব। তারপরে হয়তো বা অন্য কোনো কিছুই করতে পারি, প্রফেশনালি অন্য কিছু করতে পারি। বাট ফর নাও আমি মিউজিককে যেহেতু ভালোবাসি এবং মিউজিকটা করব শ্রোতাদেরকে সামনে রেখে। মূলত আমার সবসময় যাদের জন্য আমি মিউজিক করবো সেটা হচ্ছে আমার শ্রোতা। যেদিন মনে করবো যে আমার শ্রোতারা আমাকে আর পছন্দ করছে না, তারা আমাকে চায় না, আমি থাকি। বিকজ সবারই একটা সময় থাকে, সবারই একটা সময় চলে যায়, উত্থান পতন সবারই আছে। সো ইটস রিয়ালিটি। আচ্ছা ভাইয়া, কথা প্রসঙ্গে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে যে এখন তো আমরা অনেক গান পাচ্ছি, অনেক জনপ্রিয় গান পাচ্ছি, মুখে মুখে গাচ্ছি, কিন্তু দুদিন পরে ভুলে যাচ্ছে। কিন্তু কালজয়ী গান কেন পাচ্ছি না, আপনার কি মনে হয়? বা এটা পাওয়ার জন্য আমাদের আসলে গায়ক হিসেবেও বা কতখানি দায়বদ্ধতা থাকা উচিত বলে আপনি মনে করেন? গায়ক হিসেবে তো ডেফিনেটলি, এবং কালজয়ী গানের পেছনে আসলে আমি মনে করি যে গায়কের থেকে গীতিকার এবং সুরকারের ভূমিকাটা সব থেকে বেশি থাকে, কেননা তাদের লেখাটাই মানুষের মনে গেঁথে যায়। যেমন সমস্যা অলি ভাই ঈশ্বর গানটার মাধ্যমে মানুষের ভিতরে যেই সৃষ্টি করেছেন, এবং প্রিন্স ভাইয়া যে সুরের মাধ্যমে মানুষের ভিতরে রং সৃষ্টি করে দিয়েছে, তো এটা আসলে একজন সিঙ্গারের ক্ষেত্রে এটা ইম্পসিবল। তো আমি মনে করি যে এই দুইজনের ভূমিকা সব থেকে বেশি। তো একজন আর্টিস্টেরও সবসময় ভূমিকা থাকবেই, কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে হলে সবার সমন্বয় তৈরি হয়, নট অনলি ওয়ান পারসন। একজন সুরকারও পারবে না, একজন গীতিকারও পারবে না, এখানে সবাই থাকবে, মিউজিশিয়ান, সুরকার, গীতিকার এবং আর্টিস্ট। যখন চারজন মিলে একটা ক্রিয়েটিভ কিছু তৈরি হয়ে যায়, তখনই সেটা আসলে হয়ে যাবে কালজয়ী। এবং হিট করে অনেক গান, কিন্তু কালজয়ী হয় না। কিন্তু ওই যে বললাম, কালজয়ী হওয়ার পিছনেই সব থেকে বড় ম্যাটার করে গীতিকার এবং সুন্দর লেখা, সুন্দর সুর, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা চাই যে আপনার থেকে আমরা এরকম গান আরো পাই, ইনশাআল্লাহ। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আমরা বিদায় নিব। আপনার গান শুনতে শুনতেই বিদায় নিব। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাংলা গান শুনুন, বাংলা গানের মাঝেই থাকুন, সুন্দর সুন্দর গান শুনবেন, আর অবভিয়াসলি আপনাদের পছন্দ অনুযায়ী শুনবেন। কিন্তু এখনকার দিনে আসলে গান খুবই ভালো ভালো গান হচ্ছে, আপনারা সেই গানগুলোর দিকেই থাকেন। মানে বিদেশি গানের থেকে দেশি গানগুলো সব থেকে মর্যাদা সম্পন্ন হবে। আপনাদের সাপোর্ট পেলে পরে শিল্পীরাও বাঁচবে, সবাই বাঁচবে, আমরা একটা সুন্দর শিল্পী গোষ্ঠী আর কি তৈরি করতে পারবো, আশা করি। তো আপনাদের কাছে এটার প্রত্যাশা, আপনারা ভালো ভালো গান শুনবেন। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠ স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ভিউয়ার্স, এই ছিল সুরের তারার আজকের আয়োজন। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব আরেকজন জনপ্রিয় তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখতে থাকুন কালের কণ্ঠ। হ্যাঁ, একটা গান, আপনার কোনো প্রিয় কোনো গান? আমার প্রিয় কোনো গান যেটা আপনি আনমনে গুনগুন করেন, এরকম কোনো গান? আনমনে গুনগুন করে তো আসলে অনেকগুলো গানে গুনগুন করি। আর সময় মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে, তার স্পর্শে, তার রুঞ্ঝুন নুপুরের সাজে, বাতাসে যেন মৃদু সুবাসে, নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদুল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে, মৃদুল পায়ে নিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদুল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।